17ই মে সকালে আমরা ট্রেন থেকে রাক্সলে নামলাম। রাক্সল থেকে নেপালের বর্ডার খুব কাছে। রাক্সলে আমরা নেমে ঘোড়া গাড়ি করে নেপালের বর্ডার পার করলাম। ওই সময় আমাদের কাছ থেকে ভোটার কার্ড আর আধার কার্ড চেক করল। এরপর আমরা আগে ভারতীয় টাকাকে নেপালি টাকা এক্সচেঞ্জ করে এই অফিসে এসে আমরা ইভি গাড়ি বুক করলাম। আমাদের আজকে গন্তব্যস্থল হচ্ছে কাঠমান্ডু। প্রায় 5 থেকে 6 ঘন্টা লাগবে। আমরা গাড়িতে উঠে যথারীতি গাড়ি চলতে শুরু করলো আর সুন্দর জঙ্গলের ভেতর দিয়ে আমরা এগিয়ে চললাম। আস্তে আস্তে পাহাড় দেখতে পাচ্ছি। তারপরে আমরা প্রায় 5 ঘন্টা পরে কাঠমান্ডু শহরে চলে আসলাম। আর হোটেল গ্যালারিতে আজকে আমরা রেস্ট নিলাম। পরের দিন সকালেই আমরা ফ্রেশ হয়ে আবার একটা ইভি গাড়ি বুক করলাম। আজকে আমাদের গন্তব্যস্থল সাইবুরুবেসি। তো যাবার পথটাও ভারী সুন্দর। মেঘলা মেঘলা আকাশ, পাহাড়ের উপরে মেঘ দেখা যাচ্ছে, ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। আঁকা বাঁকা পাহাড়ি পথ দিয়ে আমরা সাইবুরুবেসির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কাঠমান্ডু থেকে সাইবুরুবেসি ইভি গাড়িতে প্রায় 6 ঘন্টা লাগবে। ইভি হলো পুরো চলে ব্যাটারি দিয়ে। ইভি পুরো চলে ব্যাটারি দিয়ে, ডিজেল বা পেট্রোল নয়। বেশ দারুণ সার্ভিস দিচ্ছে। ব্যাটারি দিয়ে চালিত এই গাড়ি যা সার্ভিস তা টানছে অবাক করার মতো। আমরা এবার আসলাম ধুনচে লাংথাং ন্যাশনাল পার্ক। এখানে গাড়িকে দাঁড় করানো হয়। এখানে আর্মি ক্যাম্পও রয়েছে। আর এখান থেকে আমাদের পারমিট করাতে হয়। আমরা চললাম মেন অফিসে, যেখান থেকে পারমিট করাবো। 1,500 টাকা দিয়ে পারমিট করিয়ে আবার গাড়িতে উঠে পড়লাম। আবার চললাম আমরা সাইবুরুবেসির উদ্দেশ্যে। দুপুর 2টোয় সাইবুরুবেসি পৌঁছে আমরা লাঞ্চ করে ফেললাম। এখন ট্রেক শুরু করছি আমরা, চললাম। তারপর দুপুর 3টে নাগাদ দুটো গাইড নিয়ে বা যারা আমাদের লাগেজ বহন করবে নিয়ে আমরা এগিয়ে চললাম বা শুরু করলাম ট্রেক। এই সুন্দর ব্রিজটি পেরিয়ে আমরা এগিয়ে চলেছি। যাবার আগে, ট্রেক করার আগে একটু ফটোশ্যুট করলাম সবাই মিলে। বলে আমরা সবে যাত্রা শুরু করলাম। বলো পার্থদা। হ্যাঁ, একটুতেই আমাদের কিন্তু ঘাম ছুটে গেছে। এই বলো বলো। ঠিক আছে, গা দিয়ে ঘাম ঝরছে, পাতলা গেঞ্জি পরে ট্রেক করছি, আর কিছু দেখা যাচ্ছে না। হ্যাঁ, কিন্তু আনন্দ হচ্ছে, প্রচণ্ড আনন্দ হচ্ছে। আমরা যাচ্ছি ব্যাম্বু পর্যন্ত। আজকে আশা করি 3 থেকে 4 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। এই সামনে দেখতে পাচ্ছ, এই সামনে পাহাড়টা। আমরা এই রাস্তাতে যাবো। এই রাস্তা দিয়ে আমরা আস্তে আস্তে জঙ্গলের ভেতর ঢুকবো। অন্ধকার হবে, অ্যাডভেঞ্চার আসবে, আর বলে নাকি মাঝে মাঝে বাঘও চলে আসতে পারে। আমরা এর মধ্যে দিয়ে ট্রেক করছি। তাই আমরা পেছন পেছন যাচ্ছি, কেন আগে গেলে বাঘে খাই শুনেছিলাম। ও বাপিদা, কি করছো? এই অর্ঘ, কি করছো? অর্ঘ, মিস করলে কিন্তু। পরের বার আসবে তো? বাপিদাও মিস করছে। বাপিদা, কেমন লাগছে বাপিদা? তুমি ওখান থেকেই দেখো আমাদের প্রকৃতির শোভা। চারিদিকে সবুজ পাহাড়, সবুজ আর সবুজ, আর নিচে গঙ্গা নদী। গঙ্গা নদী, তার মধ্যে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পরে আছি আমরা। আচ্ছা, এই যে যাচ্ছে নদী, কি নাম? বলতে হবে ভাই?
ये रिवर है, इनका नाम क्या है रिवर का? लांगटांग रिवर। लांगटांग रिवर। हम्म। ठीक है, Okay. ओके। এই পথটি ছিল ভারী সুন্দর, যেহেতু আমার জীবনের প্রথম ট্রেক, তারে প্রথম থেকেই মনটা আনন্দে ভরে গেছিল। মানে প্রকৃতির এত কাছাকাছি আসতে পারছিলাম, যেখানে যখন এমনি ঘুরতে যেতাম গাড়ি করে, তখন প্রকৃতির কাছাকাছি আর আসা যায় না, যেটা ট্রেক করতে করে পাচ্ছিলাম। কি সুন্দর নদী বাসুরা, হ্যাঁ, দারুণ। অসাধারণ নদী, এ হচ্ছে লাংটাং নদী। লাংটাং নদী। নদীর জলটা দেখো একবার, কি স্রোত। সাদা ঝকঝকে পরিষ্কার, আর কি নদীর আওয়াজ, কি সুন্দর জায়গা বাচ্চাদা, দারুণ দারুণ। দারুণ লাগছে, দারুণ। হ্যাঁ, অবশ্যই আছে। আপনারা অবশ্যই আসবেন। লাংটাং নদী, কাঠমান্ডু থেকে 6 ঘন্টা ট্রাভেলিং করে এখানে আসতে হবে, তারপর এখান থেকে ট্রেক। আর ট্রেকিং কি সৌন্দর্য, নদী, জঙ্গল, পাহাড় সব দেখতে পাবেন, সব। ট্রেকে যাওয়ার পথে প্রথম সাসপেনশন ব্রিজ চোখে পড়ল। এখানে এক গ্রাম থেকে আরেক গ্রাম যেতে সাসপেনশন ব্রিজ ইউজ করা হয়। মাঝে মাঝে নদীর ধারে বসে বিশ্রাম নিয়ে আমরা আবার এগিয়ে চললাম। আমি আর পার্থদা আগে আগে, আর সৌমল্যবাবু, তন্ময়বাবু, পৃথিবীদা পিছন পিছন আসছিলেন। আজকে আমাদের গন্তব্যস্থল হবে বাম্বু। প্রায় সন্ধ্যার আগে বাম্বু পৌঁছাতে হবে। বলে রাখি, সাইপ্রুবেসি থেকে বাম্বু হেঁটে যেতে লাগবে 2.5 ঘন্টা। তবে 2.5 ঘন্টা না বলে 3 ঘন্টা বলাই ভালো। অনেকটা কিন্তু চড়াই রাস্তা, অনেকটা চড়াই রাস্তা। আরও একটি সাসপেনশন ব্রিজ পার করলাম, আর সামনে দেখতে পাচ্ছি ছোট্ট একটা টি হাউস। ওখানে বসে চাটা খেলাম, একটু বিশ্রাম করলাম। জল, এখান থেকে জল পেয়ে যাচ্ছি আমরা, জল কিনতে হচ্ছে না, জল আমরা এখান থেকেই পাহাড়ি জল পেয়ে যাচ্ছি। এবার আমরা আস্তে আস্তে জঙ্গলের ভেতর দিয়ে যাব। এই ট্রেকে প্রথমেই বলে দিচ্ছি, জল কিন্তু কিনতে হয়নি, এত সুন্দর পাহাড়ি জলের ব্যবস্থা। আর ওই জল খেয়ে শরীর এত ফিট থেকেছে বলাই বাহুল্য। পুরো ন্যাচারাল মিনারেল ওয়াটার। আরেকটা কথা বলে দিই, অবশ্যই হেড টর্চ নিয়ে আসবেন, যাতে অন্ধকারে আমরা মাথায় হেড টর্চ লাগিয়ে এগোতে পারি। এই জায়গাটি হলো পায়রো একটি ছোট্ট টি হাউসের জায়গা। ঠিক ওই টি হাউসের নিচে খুব সুন্দর নদী বয়ে চলেছে, লাংথাং রিভার। ওই সামনে পায়রো টি হাউস। কিছুক্ষণ এখানে বসে বিশ্রাম নিয়ে আবার সামনের দিকে এগোচ্ছি। পায়রোতে অনেকে থাকে, আমরা থাকলাম না, ফোন নাম্বার দেওয়া থাকলো।
পায়রো থেকে 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা জার্নি করে আমরা পৌঁছে গেলাম বাম্বু। সূর্য অস্ত চলে গেছে, অন্ধকার হয়ে এসছে। আমরা আজকে বাম্বুতেই রাত কাটাবো। পরের দিন আমরা সকাল সকাল উঠে সবাই ফ্রেশ হয়ে গেলাম। একটা কথা বলে দিই, বাম্বুতে কিন্তু লাইটের কোনো ব্যবস্থা নেই। এখানে আমরা টর্চ দিয়ে কাজ করেছি, কেন কি জায়গাটাও এমন জায়গা, বলে বর্ষাকালে কিন্তু কোনো টি হাউস থাকে না, বর্ষার জলে সব ভেঙে চুটে যায়। শুধু এই ট্রেকের সময় যাতে কোনো মতে রাতটা কাটানো যায় সেইটুকুনি ব্যবস্থা কিন্তু বাম্বুতে। এখানে লাক্সারি আশা না করাই ভালো। ট্রেক মানে হলো অ্যাডভেঞ্চার, প্রতিকূল পরিবেশকে মানিয়ে নেওয়া। আমরা সকালে এখানে ডাল ভাত খেয়ে প্রায় পড়ল 800 নেপালি রুপি পার হেড। আমরা বাম্বুর প্রকৃতির সৌন্দর্য অবাক করার মতো। এত সুন্দর ঝর্ণা পেরিয়ে আমরা এগিয়ে চললাম। অনেক রাস্তার আমরা ঝর্ণা দেখতে দেখতে যাচ্ছি। আর এই হলো বাম্বুর সেই বিখ্যাত জঙ্গল। গাছগুলো বাম্বুর মতো দেখতে বলে জায়গাটির নাম বাম্বু। আমরা সকাল 7টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম বাম্বু থেকে, যেন মনে হচ্ছে মর্নিং ওয়াক করতে বেরিয়েছি। সুন্দর সবুজ জঙ্গলের পথ, সবুজ জঙ্গলের পথ, পাখির আওয়াজ, এক অদ্ভুত শান্তি এখানে পাচ্ছিলাম হেঁটে হেঁটে। ট্রেক করতে কষ্ট অবশ্যই হয়, কেন রাস্তা বেশ খাড়াই ছিল, কিন্তু এত সুন্দর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, শান্ত পরিবেশ, লোকজন নেই বললেই চলে। আরও একটি খুব বড় সাসপেনশন ব্রিজ, বেশ বড়, বেশ নোট ছিল ব্রিজটা। একসঙ্গে অত অনেকে যাওয়া যাবে না ব্রিজ দিয়ে, কিন্তু দারুণ অ্যাডভেঞ্চার লাগলো।
সাসপেনশন ব্রিজ দিয়ে যে ভক্তগুলো যাচ্ছিল তারাও কিন্তু ভয় পাচ্ছিল। জঙ্গল থেকে দূরে পাহাড় দেখতে পাচ্ছি, সবুজ পাহাড়। আমাদের প্রায় 1.5 ঘন্টার বেশি কিন্তু পথ চলা হয়ে গেছে। এখন বাজে সকাল 10:30। আমরা ব্যাম্বুর থেকে হেঁটে এসেছি অনেকটা পথ। আমরা এখন লামাহাটা হোটেল পার করে রিভার সাইড ক্যাম্পে গিয়ে দুপুরে লাঞ্চ করব। আমরা আজ বাঙালি হয়েও কত সুন্দর সুন্দর ট্রেক করছি। আমরা যে লাংথাং ভ্যালি ট্রেক করতে এসেছিলাম 95% হচ্ছে বিদেশি, মানে রাশিয়ান, জার্মান, অস্ট্রেলিয়ান। এবার আমরা চলে আসলাম লামা হোটেল। এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। লামা হোটেলে আমরা ব্রেকফাস্ট করলাম। সামান্য ব্রেকফাস্ট করে আমরা যাব রিভার সাইড রোডে, যেখানে আমরা লাঞ্চ করব। যাওয়ার পথটি ভারী সুন্দর। লামা হোটেল থেকে প্রায় 2 ঘন্টা পায়ে হেঁটে আমরা পৌঁছলাম রিভার সাইড হোটেল। এটি রিভার সাইড নাম দেওয়া হয়েছে, নদীর পাশে। এখানে আমরা লাঞ্চ করব। জায়গাটি ভারী সুন্দর। দূরে কিন্তু তুষার আবৃত পাহাড় দেখা যাচ্ছে। এখানেও একটা দুটো টি হাউস আছে, অনেকে থাকে, কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ঘোড়াকা তাবেলা নাইট স্টে করা। দেখা যাক কি হয়। লাঞ্চ করে আমরা আবার বেরিয়ে পড়লাম। বেশ খাড়াই কিন্তু এই পথটি। রিভার সাইড থেকে বেশ 1 ঘন্টা কিন্তু খুব খাড়াই পথ। 1 ঘন্টা খাড়াই পথের পরই একটু সমতল জায়গা পড়বে, জঙ্গল, সমতল জায়গা পড়বে। মানে খাড়াই কিন্তু চড়া খাড়াই আর বেশি নাই। এবার পথটি কিন্তু বেশ কমফোর্টেবল লাগবে।
পথ চলতে চলতে আমরা আরও একটি সাসপেনশন ব্রিজ পেলাম। এই ব্রিজটি পার হয়েই ঘোড়াকা তাবেলা পড়বে। বিকেল হয়ে গেছে, আমরা ঠিক করলাম আমরা এখানেই থাকবো, কেন কি পৃথিবীতে কিন্তু এখনও প্রায় 2 ঘন্টা পিছনে, শুনলাম 1.5 থেকে 2 ঘন্টা পিছনে। একটু ভারী মানুষ, তাই হাঁটতে একটু অসুবিধা হয়, তাই জন্য ওনাকে তো রেখে আমরা সামনের দিকে এগোতে পারবো না। তাই আমরা ঠিক করলাম যে আমরা আজকে ঘোড়াকা তাবেলাই থাকবো। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল লাংথাং গ্রামে থাকা, সেটা আর হলো না। যাই হোক, এখানে এই একটি টি হাউস আছে, শুধু আমরা 5 জনই ছিলাম, আর কেউ ছিল না। আমরা এখানেই ছিলাম। বেশ মেঘ চলে এসছে, চারপাশে মেঘ ঢেকে গেছে। আমরা ওদের কিচেনে গিয়ে একটু চা খেলাম। ডাইনিং স্পেস ভালোই ঠান্ডা ছিল। রাতে আবার সেই ডাল ভাত খেলাম। হ্যাঁ, এখানে প্রায় পড়লো 1000 টাকা পার প্লেট। পরের দিন সকালবেলায় এত সুন্দর এই দৃশ্য দেখে মনটা আনন্দে ভরে গেল। কি সুন্দর লাগছে জায়গাটা, একবার দেখুন। পাহাড়ে খাঁজ, মাঠ, অদ্ভুত সুন্দর লাগছে। আমিও কিছুক্ষণ এখানে হাঁটাচলা করলাম। আমরা এখানে প্রায় 6টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম। ওই সামনে তুষার আবৃত শৃঙ্গ, মানে ঘোড়াকার তাবেলা না থাকলে কিন্তু বুঝতে পারতাম না যে ঘোড়াকার তাবেলাই এত সুন্দর লাগবে। ভাগ্যিস এখানে রাতে ছিলাম। সকালবেলায় আলো ফুটছে, দূরে তুষার পর্বত আর নিচে লাংথাং নদী। পাহাড় কিন্তু আরও বিস্তৃত আকার নিয়েছে, আরও বড় বড় পাহাড় দেখতে পাচ্ছি। আর সবচেয়ে আনন্দের কথা, এই আজকের দিনে ট্রেকটা হবে এরকম সমতলের ওপর দিয়ে ম্যাক্সিমাম ট্রেকটা হবে। আর কি সুন্দর লাগছে ঘোড়াকা তাবেলায়, যেখানে একটি সবুজ মাঠ, মনে হচ্ছে পাহাড়ের উপরে বা চারপাশে পাহাড়, মাঝখানে সবুজ মাঠ। এই জায়গাটি কিন্তু কোনো অংশে কম নয়, সৌন্দর্যের দিক থেকে কোনো অংশে কম নয়। আমরা আবার হাঁটা শুরু করলাম। আজকে আমাদের গন্তব্যস্থল হবে কিয়ানজি গুম্ফা। প্রায় 3 থেকে 4 ঘন্টা, তার বেশি লাগার কথা, 4 ঘন্টার বেশি লাগার কথা। আমরা থামতে থামতে যাব। হ্যাঁ, ব্রেকফাস্ট মাঝ রাস্তায় করবো, লাঞ্চও মাঝ রাস্তায় করবো, করে 6 ঘন্টা 7 ঘন্টা লাগতে পারে। আমরা আগের দিন দুপুর 2টোয় কলকাতা থেকে মিথিলা এক্সপ্রেস ট্রেন ধরেছিলাম, আর পরের দিন রাক্সলে পৌঁছেছিলাম। পরের দিন সকাল 9:30টায় পৌঁছে গেছিলাম। তারপর তো আমাদের জার্নি কথা বলেছি।
এই জায়গাটাও কিন্তু খুব সুন্দর। ওই দূরে দেখতে পাচ্ছি গোশালা, গোশালা আর কোথাও কিন্তু বাড়িঘর নেই, একটা বা দুটো বাড়ি খুব জোর দেখা যাবে। খুবই শান্ত পরিবেশ। আমার তো মনে হয় সবাইকে এরকম ট্রেক করা উচিত। এতে লাংসও ভালো থাকে, শরীর মন সব ভালো থাকে। এবার দেখতে পাচ্ছি ফুল, কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। বিভিন্ন রঙের ফুল দেখতে পাচ্ছি। আর পাখির আওয়াজ। বিভিন্ন রঙের হলুদ, গোলাপি, সাদা, বেগুনি ফুল ফুটেছিল পাহাড়ি পথে। প্রায় 1.5 ঘন্টা হেঁটে আমরা চলে আসলাম থামস আপ বলে একটি টি হাউস রয়েছে। এখানে আমরা ব্রেকফাস্ট করলাম গরম গরম চাউমিন। তবে আমাদের ব্যারাকপুরে চাউমিনের মতন নয়, ওখানকার চাউমিন আরও সুন্দর। চাউমিনটি পুরো সবজি দিয়ে, প্রচুর সবজি রয়েছে। চাউমিনের সাইজটা খুব বড় বড় আর খুব টেস্টি। এই জায়গাটিও খুব সুন্দর। এখান থেকে লাংথাং ভ্যালি আরও বিস্তৃত আকার ধারণ করছে। এখানে লাগছিল অনেকটা লাদাখের মতন। জল খাবার খেয়ে আমরা আবার চলতে শুরু করলাম। মাঝে আরেকটি ছোট্ট টি হাউস পড়েছিল। এখানে নেপালিরা হাউসগুলোকে টি হাউস বলে। এরপর থেকে ভ্যালি কিন্তু অনেক বিশাল বিশাল আকার ধারণ করছে, বিস্তৃত আকার।
থামস আপ থেকে প্রায় 2 ঘন্টা ট্রেক করে আমরা আরেকটি দূরে দেখতে পাচ্ছি টি হাউস। ভারী সুন্দর লাগছিল কিন্তু এখান থেকে, একদম পাহাড়ের কোলে এই টি হাউসটি। মেঘের ছোঁয়া লেগেছে উপরে, আর আমরা এগিয়ে চলেছি। এই টি হাউসে আমরা প্রায় কিছুক্ষণ 0.5 ঘন্টা মতন বিশ্রাম করলাম, জল টল খেলাম, জল বোতলে ভরলাম। হোটেল ভিউ পয়েন্ট, এখানে আবার সিভক থরন জুস পাওয়া যায়, লোকাল ফলের জুস। এই জুস আমরা খেয়েছি। 1 গ্লাস জুস নিয়েছিল দাম 250 নেপালি রুপিস। বলে এই জুস খেলে নাকি স্ট্যামিনা বাড়ে, ক্যান্সার রোগকে প্রতিরোধ করে। যাই হোক, আমাদের ভালো লেগেছিল। যেহেতু এখন অফ সিজন, তাই এই ঘরগুলি ফাঁকাই ছিল, ট্রেকার অনেক কম। যখন সিজন হয় সব ঘর কিন্তু ভর্তি থাকে। ওদের কখন সিজন হয়? এই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। ওইদিকে শুরু হয় এপ্রিল, মার্চ, এপ্রিল। এখন তো আমরা মে লাস্টের দিকে এসছি। ট্রেকার আছে, কম আছে। আর সবাই কিন্তু বিদেশি। আমরা এই 5 জন বাঙালি ছাড়া আর কোনো বাঙালি দেখতে পাইনি, সবাই কিন্তু বিদেশি। এখানে নেপালে বীর আর্মিদের একটি স্থান। এই হলো আমাদের লাংথাং ভ্যালির ভিলেজ। 2013 সাল নাগাদ নাকি ভূমিকম্পের জন্য এই জায়গাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছিল, কোনো বাড়িঘর আর ছিল না। আবার নতুন করে ঘরবাড়ি তৈরি করা হয়েছে। আমাদের কিন্তু আগের দিন এখানেই থাকার কথা ছিল, রাতের বেলায় আমরা আসতে পারলাম না। যাই হোক, এখনই মন খুলে দেখে নিচ্ছি। আমরা এই ভ্যালিতেও প্রায় 1 ঘন্টা ছিলাম। এই গ্রামে আমরা 1 ঘন্টা থেকে এক্সপ্লোর করেছি খুব সুন্দরভাবে। এখানেও একটা সুন্দর মনেস্ট্রি চোখের সামনে দেখতে পাচ্ছি, বেশ সুন্দর লাগলো। জায়গায় জায়গায় বৌদ্ধদের সুন্দর সুন্দর মন্দির দেখতে পাচ্ছিলাম। এখানে অনেক কিন্তু মেষ বা ভেড়ার প্রতিপালন দেখতে পেয়েছি। যেমন আমাদের এখানে গরু দেখতে পারি, গরু ছাগল। এখানে জায়গায় জায়গায় ঘোড়া, খচ্চর, ইয়াক আর ভেড়া দেখতে পাচ্ছি। এই জায়গাটাও কিন্তু ভারী সুন্দর লাগছে। এখানে কিন্তু মাত্র হয়তো 5-6টা টি হাউস রয়েছে, মাত্র 5-6টা। আর পুরো ভ্যালিটাই কিন্তু ফাঁকা।
এখানে কিন্তু সবকটি টি হাউসে কিন্তু ওয়াইফাই ব্যবস্থা রয়েছে। ওয়াইফাই ব্যবস্থা রয়েছে, আপনি বাড়িতে ওয়াইফাই দিয়ে কল করতেই পারেন। এটা কিন্তু চার্জেবল, কিন্তু একটু ভালো করে গুছিয়ে কথা বললে তখন কিন্তু দেখেছি চার্জ নেন না, হয়তো অল্প সময়ের জন্য, আধা ঘন্টার জন্য দিলেন। পুরো মনে হচ্ছে একটু ফুটবল খেলার মাঠ। আমরা প্রায় 12,000 ফুট উপরে চলে এসেছি। 12,000 ফুট উপরে এসে যেন মনে হচ্ছে একটা ফুটবল খেলার মাঠ। কালকে আমরা 14,000, 14,500 ফুট উপরে উপরে যাব। এটি একটি ছোট্ট প্রাইমারি স্কুল, এখন স্কুল বন্ধ। তো এরকম জায়গায়ও স্কুলের স্থাপন, স্কুল রয়েছে, এটা কিন্তু সত্যি একটা খুব ভালো দিক। আমরা এবার এসেছি মুন্ডু। প্রায় দুপুর হয়ে গেছে, 2টো বাজে। আমরা এখানেই লাঞ্চ করব। এত সুন্দর পাহাড় দিয়ে ঝর্ণা পড়ছে, এত সুন্দর লাগছে জায়গাটা। এখানে আমরা লাঞ্চ করে প্রায় 1 ঘন্টা মতো বিশ্রাম নিয়েছিলাম, কারণ এখান থেকে আরও 2 ঘন্টা লাগবে কিয়াঞ্জি গুম্পা যেতে। আমরা আবার 1 ঘন্টা পর যাত্রা শুরু করলাম। এত সুন্দর বৌদ্ধ বাণী হোক, মন্ত্র হোক, এত সুন্দর খোদাই করা রয়েছে পাথরের উপরে, এত সুন্দর লাগছে, বলা যাবে না, এত সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করা যাবে না। এবার মাঝে মাঝে মেঘও চলে আসছে। মেঘের খেলা দেখতে পাচ্ছি। আর প্রচুর ইয়াকও দেখতে পাচ্ছি। চারটে বেজে গেছে, আমরা সামনের দিকে এগোচ্ছি। আমরা কিয়াঞ্জি গুম্পা পৌঁছে গেছি। বৃষ্টি পড়ছে। আজকে রাতে আমরা এখানেই থাকবো, এখানেই রেস্ট করব।
আবার কাল সকাল দেখা হবে। ভোর 5টা, দেখুন কি লাগছে জায়গাটা। কিয়াঞ্জি গুম্পা শহর আর সামনে তুষার আবৃত পাহাড়। আমাদের আবার ট্রেক করা শুরু হয়ে গেছে। আমাদের আজকে যাব সাবমিট করতে কিয়াঞ্জি রি। কিয়াঞ্জি রিতে আজকে আমরা সাবমিট করব। এই সকালবেলায় যত এগোচ্ছি ঠান্ডা কিন্তু জাঁকিয়ে পড়েছে, ভালোই ঠান্ডা। কিন্তু সূর্যের প্রথম আলো পাহাড়ে পড়ে তুষার আবৃত পর্বতগুলো চকচক করছে। নীল পর্বত চকচক করছে। আমরা কিন্তু অনেকটা উঠে গেছি উপরের দিকে। সূর্যের আলো পড়ে কখনো সোনালি রঙও ধারণ করছে, দেখছি গোল্ডেন কালার। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে। উপর থেকে কিয়াঞ্জি গুম্পার ছোট্ট শহরটা কি সুন্দর লাগছে। আমরা কিন্তু উপরে উঠছি। আমাদের কিন্তু আজকে অনেকটা উপরে উঠতে হবে, আর পথ কিন্তু অনেকটা খাড়া। বেশ ডিফিকাল্ট লাগলো আমার এই চড়াইটা। মাঝে মাঝে কিন্তু হাঁপানি দিচ্ছিল। যখনই হাঁপানি বা হাঁপ লাগবে তখনই কিছুক্ষণ দাঁড়িয়ে বা বসে বিশ্রাম নিয়ে নেবেন। জোর করে কিছু করতে যাবেন না। হে পর্বত, তোমাকে দেখে মনটা সত্যি আনন্দে ভরে গেল। কি না সুন্দর লাগছে তোমাকে, যেন মনে হয় প্রতি বছর তোমার কাছে আসি। আমরা 5টা থেকে ট্রেক আরম্ভ করেছি। ওই যে দূরে আমাকে দেখা যাচ্ছে, হেঁটে হেঁটে আসছি। জায়গাটা দেখেছেন একবার? আমার মনে হয় ভালো ভালো বলিউড হলিউড সিনেমাতেও এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য হয়তো দেখাতে পারে না, যেটা আমরা দেখতে পেরেছি।
দেখছেন সামনের মানুষগুলো পুরো পিঁপড়ের মতন লাগছে, আর কতটা খাড়া। আমি এই সামনে যাচ্ছি, আর সামনে ভিউ দেখো, ভিউ, ভিউ কাকে বলে। পুরো হিমালয়ের কোলে চলে এসেছি। এই হলো কিয়াঞ্জি রি। আমরা উপরে সাবমিট পয়েন্টে চলে এসেছি, আর এই সামনে পর্বত শৃঙ্গ। এখানে এসে সত্যি মনটা শান্তিতে ভরে গেল। এখান থেকে চারপাশে 360 ভিউ হচ্ছে পুরো তুষার আবৃত পাহাড়, আর মাঝখানে আমরা আছি। এটি আরেকটি রুট, এখান থেকে কিয়াঞ্জি রি 2, আমরা আছি কিয়াঞ্জি রি 1, এখান থেকে কিয়াঞ্জি রি 2তে যাওয়া যাবে, আপার কিয়াঞ্জুরি। এখানে প্রায় ঘন্টাখানিক মতন ছিলাম, ঘন্টাখানিক না হলেও 45 মিনিট তো ছিলামই। সত্যি জায়গাটা ফটো তোলার মতনই জায়গা, সবাই আসছে এখানে ফটো তুলছে। কিন্তু এখানে আসতে গেলে যে কত কষ্ট, পরিশ্রম করে আসতে হয়, যারা আসে তারাই জানে। কিন্তু এসে যে আনন্দ পাবেন, এই আনন্দে কোনো শেষ নেই।
আজকে আমাদের এখান থেকে যাওয়ার পালা। তাই মনটা বেশ ভারাক্রান্তই হয়েছিল যে এত সুন্দর জায়গা ছেড়ে আজকে আবার চলে যেতে হবে, আবার কাল বাদে পরশু ট্রেন ধরতে হবে, আবার বাড়ি ফিরে আসতে হবে। কিন্তু সত্যি এই পর্বতে আসতে প্রতি বছরই মন চাইবে। আমরা নিচে নেমে গেলাম, এই হোটেলে আমরা ছিলাম। হোটেল রেড পান্ডায় আমরা ছিলাম। ভিউ দেখছেন, এত সুন্দর ভিউ, এত সুন্দর জায়গাটি, কল্পনা করা যাবে না জায়গাটা এত সুন্দর লাগবে। আপনারা সবাই কিন্তু এখানে আসতে পারবেন, সবাই আসতে পারবেন। মন চাইলেই আসা যায়, আনন্দ করা যায়। এই অংশটি কিন্তু কোনো অংশে কম নয়, সৌন্দর্যে কোনো অংশে কম নয়। যাই হোক, কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে